সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি সাইদুর রহমান। আমাদের সাথে স্টুডিওতে আছেন আহমেদ আল কবির, পিএইচডি, সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক, এবং আমাদের সাথে আরও আছেন জনাব মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন এই আলোচনায় স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা পুঁজিবাজার এবং আসন্ন বাজেট নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বোঝার, জানার, এবং আমাদের এই আসন্ন বাজেটে আমরা কি পেয়েছি পুঁজিবাজারের জন্য, বা কি করলে আমাদের পুঁজিবাজারকে আরও গতিশীল করা যায়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে যাব। জনাব আহমেদ আল কবির, আপনাকে দিয়ে আমরা আরম্ভ করতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন, আপনি একজন অর্থনীতিবিদ এবং আপনি দীর্ঘদিন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ব্যাংকের সাথে ছিলেন। তো আমাদের আর্থিক খাত এবং পুঁজিবাজারের এই মধ্যে রিলেশনশিপটা কেমন আছে, এবং বাজার উন্নয়নে এই ব্যাংকের ভূমিকা বা আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা আছে পুঁজিবাজার উন্নয়নে, কিভাবে আপনি মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে শুরু করার জন্য। একটা জিনিস যে বাস্তবে এটা স্বীকার করতে হবে যে আর্থিক খাতকে কম্পার্টমেন্টালাইজ করার সুযোগ নাই। এটাকে সার্বিক একটা ব্যবস্থাপনার মধ্যেই বিবেচনা করতে হবে। এবং আর্থিক খাতে আমি যদি ব্যাংকই বলি বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কথাই বলি, বা আমাদের যে মুদ্রা বাজার যেটা আছে, যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের যে বাজারের যে খাতগুলো আছে, এই সবগুলোকেই কিন্তু আমাদেরকে সার্বিকভাবে বিবেচনা করতে। এবং আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে যে আমাদের যে যে খাতগুলো আছে, এইগুলোকে একটা চলমান অবস্থায় চলতেছে, যেটা হচ্ছে যে এই মুদ্রাবাজারে আমাদের যে অবস্থান এটা এখন অনেকটা সুদৃঢ়, অনেকটা স্টেবল। এটাকে কিন্তু আর এত ফ্লাকচুয়েটিং নাই। আমাদের যে বাস্তব অবস্থাটা হচ্ছে যে আর্থিক খাতে যে অনেক ধরনের বাবলস হয়েছে গত কয়েক বছরে আমরা দেখেছি, কিন্তু এই বাবলসগুলোর মধ্যেও কিন্তু যেটা বাস্তবে যেটা ঘটেছে, যেটা হচ্ছে যে একটা রেগুলেটররাও এখন অনেক মাচ মোর ফার্ম, এবং তারা তাদের মোটামুটিভাবে চিন্তাধারা নিয়ে তারা একটা মার্কেটে ক্লিয়ার মেসেজ পাঠাতে সক্ষম হয়েছেন। সমস্যা একটাই আছে এখন, এবং এটা একটা মেজর চ্যালেঞ্জ যেটা আমি মনে করি, যেটা হচ্ছে যে আমাদের এখনও পর্যন্ত মার্কেটটা আস্থা পুরোপুরি অর্জন করতে পারে নাই। যে মার্কেটে যে গ্রাহক যারা আছেন তাদের পুরোপুরি আস্থা অর্জন করতে পারে নাই যে এটা এইভাবে চলবে বা এটা আগামীতে চলবে। এটা আস্থা অর্জনের জন্য আমাদের যেটা হচ্ছে যেটা কাজ করা। কবির, আপনাকে এখানে থামে আমরা একটু মিজানুর রহমান সাহেবের কাছে যাচ্ছি। মিজানুর রহমান সাহেব, আমরা বাংলাদেশ ব্যাংকের এই যে আপনার নীতি সহায়তার বিষয়টির পরে থেকে কিন্তু আমরা বাজারে একটা মোটামুটি ইতিবাচক ধারায় বলবো, কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমরা ইতিবাচক দিই। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি বাজার একটা ভোলাটাইল অবস্থার মধ্যে আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু বলেছেন যে বাজার এখন সর্বনিম্ন পর্যায়ে স্থিতিশীল অবস্থাতে আছে। কিন্তু আমার মনে হয় যেটা আমরা দেখেছি যে বাজার কিন্তু দীর্ঘদিন থেকে একটা নিম্নমুখী একটা ধারার ভিতর ছিল। এখনও কিন্তু বাজারটা ওই সর্বনিম্ন পর্যায়েই কিন্তু এসে এটা ওঠানামার মধ্যে কিন্তু এখন আছে। তবে সাম্প্রতিককালে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছে, এখনও কিন্তু অনেকগুলো ডিক্লেয়ার করেনি ফর্মালি, তাতে হয়তোবা আমাদের স্টক মার্কেটের একটা পজিটিভ দিক আসতে পারে। কিন্তু এখনও কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে যে বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি টোটাল জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করছে। কারণ আপনারা হয়তো জানেন যে ইতিপূর্বে জনাব মিজানুর রহমান, আপনাকে আমি এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি যতদূর, কারণ এই কাজটা, এই বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন নির্ধারণী মহলে কিন্তু আমি কথা বলেছি। আমরা যতটুকু বাংলাদেশ ব্যাংকের এখনকার প্রেক্ষাপটে যে আন্তরিকতা দেখছি, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা মেসেজ ক্লিয়ারলি দিয়ে দিয়েছে যে উইদিন জোন তারা কিন্তু
এই বিষয়টা সেটেল করে দিবে এবং যেখানে পরিষ্কারভাবে তারা কিন্তু দ্বিতীয়বার যখন নাকি প্রেস কনফারেন্স করেছে ওখানে কিন্তু রিটেনও দিয়েছে, বারবারই বলেছে যে একটি শেয়ারও বিক্রি করতে হবে না এই সমন্বয়ে থাকবে। তারা নীতি সহায়তার মাধ্যমেই কিন্তু এইটা করেছে। সুতরাং বাজারে কিন্তু ওই বিষয়টা নিয়ে নেতিবাচক প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। এখন বাজার যখন অতিরিক্ত এক্সপোজার যেটুকু ছিল সেটা সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরে এখন যেটা বাড়তি বাজারে যেই পরিমাণ ফান্ড আসবে সেটা কিন্তু বাজারের জন্য একটা সাপোর্টিভ হবে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আপনি যদি দেখেন তাহলে আমরা জুন মাসের পর থেকে আমরা বাজারকে কিভাবে এক্সপেক্ট করি। না, ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক আপনার স্টক মার্কেটের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও বাংলাদেশ ব্যাংকের যে নীতি নির্ধারণীর বিষয়গুলো কিন্তু স্টক মার্কেটের উপর এক ধরনের প্রভাব কিন্তু আছে। কিন্তু আপনি জানেন যে ইতিপূর্বে অনেকবারই কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ কিন্তু একটা সেমিনারও কিন্তু অনেক কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এক্সপোজারের বিষয়টি কিন্তু তখনও পর্যন্ত সেটেল হয়নি। এবং আমি অনেকবার বলেছি যে স্টক মার্কেট এক অত্যন্ত সংবেদনশীল এবং এখানে যখন কোনো সমস্যা দেখা দিবে সাথে সাথেই কিন্তু তার ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমরা যে পর্যায়ে এসেছি এই প্রবলেমটা কিন্তু আজকে সৃষ্টি হয়নি, এটা কিন্তু গত 2 বছর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংক যে অবস্থানে আছে এই অবস্থানটি যদি এখান থেকে 2 বছর আগে বা 1 বছর আগে যদি তারা নিত তাহলে কিন্তু আমাদের স্টক মার্কেটের অবস্থানটা কিন্তু অনেক ভালো থাকতো। এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে কাজটি করেছে, যেমন এক্সপোজারের যে ডেফিনেশন সেটাও কিন্তু এখনও কিন্তু আমরা নিশ্চিত না যে আসলে এর ডেফিনেশনটা কী আছে। তারপরে বাংলাদেশ ব্যাংক যেটা করছে এখন কেস টু কেস বিষয়গুলো তারা হ্যান্ডেল করে তারা সেটেল করার চেষ্টা করেছে। এবং আমরা আগে জানতাম যে আগে 5,000 থেকে 6,000 কোটি টাকা ফোর্ট সেল হবে, হয়তো সেটা এখন কমে এসেছে, সে হয়তো 1-2 হাজার কোটি টাকার মতো। সেটা ডেফিনেটলি একটা ভালো দিক। কিন্তু প্রশ্নটি হচ্ছে এখানে যে ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল আগে। এখানে আপনাকে আমি একটু সংশোধন করতে চাচ্ছি, এখানে 1-2 হাজার না, এখানে 2-1 কোটি টাকাও ফোর্ট সেল হওয়ার কোনো সুযোগ নেই, 1 টাকাও ফোর্ট সেল হওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যদি এটা কার্যকরী হয় তাহলে কিন্তু এখনো কিন্তু অফিসিয়াল সার্কুলেশন এসেছে বলে কিন্তু আমার জানা নাই। না, এই জায়গাটা আপনাকে আমি একটু সহযোগিতা করছি যে এইটা আসলে এখানে 10টা ব্যাংকের ইস্যু ছিল, সবগুলা ব্যাংকে একই সার্কুলার আওতাদের নিয়ে আসাটা আসলে সম্ভব ছিল না বলেই প্রত্যেকটা ব্যাংকে কেস টু কেস সেটেল করা হয়েছে। এবং সোফার মাই আন্ডারস্ট্যান্ডিং যে মোস্ট অফ দ্য ব্যাংক এটা কমপ্লিট, হয়তো যদি থাকে 2-1টা আছে উইদিন 30 জুন ইট উইল বি সেটেল। এই ব্যাপারে কেস টু কেস সেটেল করার জন্য নতুন সার্কুলারের প্রয়োজন নেই। কেস টু কেস সার্কুলারের জন্য কোনো নতুন সার্কুলারের প্রয়োজন নেই। কেস টু কেস যখন করতে যাবে তখন কিন্তু সার্কুলারের কোনো সুযোগ নেই এখানে। বিষয়টা হচ্ছে এরকম, যদি একটা জেনারেল, যেমন দেখেন এর আগে যখন নাকি ডিসেম্বরের 20 তারিখে আপনার সাবসিডিয়ারি ক্যাপিটালকে এক্সপোজার থেকে বাদ দেওয়া হলো, তখন কিন্তু তারা সার্কুলার দিয়েছে, কারণ এটা একটা জেনারেল গাইডলাইন ফর অল দ্য সাবসিডিয়ারি কোম্পানি, অল দ্য ব্যাংকস। কিন্তু এইখানে হচ্ছে এই যেই ব্যাংকগুলোতে ছিল, কারোর ছিল 50 কোটি টাকা, কারোর ছিল 25 কোটি টাকা, কারোর ছিল হয়তো 200 কোটি টাকা, এক একজনের প্রবলেমের প্যাটার্নটা কিন্তু এক এক রকম ছিল। এটা নিয়ে আমি সেভারাল টাইম বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এইটাকে যদি জেনারেল সার্কুলার দিতে চাই তাহলে সবার পারপাস সার্ভ করা সম্ভব হচ্ছে না, এই জন্য কেস টু কেস সেটেল করতে চাই। এবং ইন বিটুইন আমরা খুবই কনফিডেন্টলি বলছি যে উইদিন জুন এটা সেটেল হয়ে যাচ্ছে। বাজারের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা ইতিবাচক নিউজ। এবং এটার জন্য ব্যাংকগুলোও খুব কনসার্ন ছিল, দীর্ঘদিন ব্যাংকগুলোও খুব কনসার্ন ছিল, কারণ তাদের যে এক্সপোজার লিমিটটা এটা যদি এফেক্টেড হয় এই মানে স্টক মার্কেট এক্সপোজারের জন্য, তো এটাতে ব্যাংকগুলোতে বড় ধরনের কিন্তু একটা ধাক্কা খেত, কারণ তাদের এটাতে অনেকগুলার মাল্টিপ্লায়ার এফেক্ট ছিল, অনেক জায়গায় তাদের এফেক্ট পড়তো তাদের যে কার্যক্রমে। অতএব তারা যে এটা একটা বড় ধরনের ব্যাংকের জন্য এটা একটা বড় ধরনের রিলিফ, একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছে, বড় ধরনের রিলিফ নিয়েছে। তবে স্টক মার্কেটের জন্য যে এক্সপোজারের বিষয়টি যে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা কিন্তু না। স্টক মার্কেটের জন্য আরো অনেক বিষয়, একটা অন্যতম সমস্যা ছিল। যেমন আপনাকে একটা কথা বলি যে আমেরিকান যে ফেডের প্রেসিডেন্ট কিন্তু প্রতি মাসে একবার করে তার একটা বক্তব্য দেয় যে অর্থনীতির এই অবস্থা, অর্থনীতির গতি প্রকৃতি কী হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক যে কেসগুলো যে কি করেছে এবং তাদের পরবর্তী পদক্ষেপগুলো কি, এটা যদি সরাসরি যদি সাধারণ জনগণ জানতো তাহলে হয়তোবা এই মার্কেটের জন্য অনেক ভালো হতো। কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না যে কেস টু কেস সমাধান হয়েছে, কিছু হয়তো আমরা হয়তো জানি যারা কিছুটা সম্পৃক্ত আছি, কিন্তু আমার মনে হয় সাধারণ জনগণ অনেকে জানে না।
এটা কিন্তু একটা বিশাল কিন্তু আমরা মানে একটা ডার্ক এই বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে এইটা যদি আরেকটু প্রচার প্রসার হতো বা ফরমালি জানতে পারতো, হ্যাঁ সেটাই প্রচার প্রসারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যদি আরো এটা বিগোরিয়াস পাবলিকেশনে যাইতো, বিষয়টা জনগণকে মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে কমিউনিকেট করতো, তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হতো। এইটা এই বিষয়টা আপনি এইভাবে বলতে চাচ্ছেন? জি, ধন্যবাদ মিজানুর রহমান। আবার আমি এই জনাব আহমেদ কবির কাছে আসতে চাচ্ছি। তা আপনার এখন ব্যাংকের তো এক্সপোজার, আপনি যেহেতু অনেকদিন ব্যাংকের সাথে ছিলেন, ব্যাংকের এক্সপোজার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এক্সপোজার অ্যাডজাস্ট হওয়ার পরে এখন তো পুঁজিবাজারে আপনি যে বিষয়টা বলতেছিলেন যে বিনিয়োগকারীদের কনফিডেন্স, আসলে কনফিডেন্স বিষয়টা তো একটা আপেক্ষিক বিষয় না। কনফিডেন্সের জন্য যেটা আমাদের যেটা করা উচিত, যেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ভালো কিছু শেয়ার বাজারে আনতে হবে। যেমন ব্যাংক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসছে না এখনও। আমরা যখনই বিপদে পড়ি তখনই বলি যে হ্যাঁ ভালো প্রতিষ্ঠানের শেয়ারগুলোকে আনা উচিত। যেমন সরকারি ব্যাংকগুলো কথাই আমি বলি, সরকারি ব্যাংকগুলোতে সরকারের এগুলো কোম্পানি ফর্ম করা হয়েছে 5, 6, 7 বছর আগে। কোম্পানি ফর্ম হয়েছে, যেমন জনতা, সোনালী, জনতা, অগ্রণী। কিন্তু তাদের শেয়ার অফলোড করার জন্য কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত ব্যাংকগুলো থেকেই, ব্যাংকেই যারা ব্যবস্থাপনায় থাকেন তারাই কিন্তু উদ্যোগ নিয়ে। রূপালীতে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু হয়তো যে হঠাৎ ফল করা এটাকে, কিন্তু রূপালীতে যেটা করা হয়েছিল যেটা হলো যে আমাদের ছিল 5-6%, এটাকে আমরা বাড়িয়ে এখন করতে পারছিলাম। গত কয়েক বছরে আমরা অফলোড করা যখন শুরু করলাম তখন ছিল প্রায় 10-11%-এর মতো অফলোড হয়েছে, কিন্তু আমাদের টার্গেট ছিল 24% পর্যন্ত আমরা অফলোড করার জন্য। অতএব এই যে প্রক্রিয়াটাকে ধরে রাখতে হবে আমাদের। যদি এইগুলাকে যদি কোম্পানি আকারে এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি রান করার জন্য যদি সরকারি ব্যাংকগুলোকে যদি আমরা যদি করি, এইটা আমাদেরকে করতে হবে। এইগুলাকে কিন্তু যদি হাফ হার্টে, এইটা বললাম একটা দিক, ব্যাংকগুলোর কথা বললাম, আরও ভালো ভালো কোম্পানিকে যারা আসে নাই তাদেরকে উৎসাহিত করতে হবে একদিক দিয়ে। অন্যদিকে তাদেরকে উৎসাহিত করার জন্য আপনার রিকমেন্ডেশনটা কি? না, উৎসাহিত করার জন্য যদি কোনো ভালো কোম্পানি থাকে, যেমন আমি বললাম যে সরকারি প্রতিষ্ঠানগুলো, সরকারি অনেক প্রতিষ্ঠানের উপরে মানুষের অনেক বেশি কনফিডেন্স আছে। যতই বলেন না কেন এখানে মানে অনেক চুরিচামারির ঘটনা বা অনেক ধরনের অনেক কিছুই ঘটছে, অনেক ধরনের ফ্রড ফর্জারি হয়েছে, কিন্তু তারপরেও মানুষের আস্থা কিন্তু এখনও বেশি। মানুষের বিপদের এখনও মনে সরকারি ব্যাংকগুলোকে বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তারা কনফিডেন্সের জায়গা হিসেবে ধরে নেয়। অতএব এইগুলোকে টানতে হবে। এর পাশাপাশি জনাব কবির, আপনাকে এখানে একটু থামাচ্ছি, আমি যাচ্ছি ডক্টর মিজানুর রহমানের কাছে। ডক্টর মিজান, আপনার এই যে উনি যেটা বলতেছিলেন যে সরকারি প্রতিষ্ঠানগুলা বা ভালো কোম্পানি, তো আপনি তো দীর্ঘদিন বাজার নিয়ে বিশ্লেষণ করছেন, বাজারের সাথে সম্পৃক্ততা আছে, তা আপনি এই সরকারি প্রতিষ্ঠান বা ভালো কোম্পানিকে বাজারের তালিকাভুক্তির জন্য কি ধরনের উদ্যোগ বা কি ধরনের রিকমেন্ডেশন আপনার আছে? এখানে প্রস্তাবনা আসলে ওইভাবে বলা মুশকিল, তবে আমি কিছু সিনারিও বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে যে স্টক মার্কেটকে যদি ভাইব্রেন্ট রাখতে হয় তাহলে ভালো ভালো কোম্পানিগুলোতে এখানে নিয়ে আসতে হবে, এবং তাতে হবে যে সাধারণ জনগণের কনফিডেন্সটা বাড়বে। কবির ভাই যেটা বললেন যে সরকারি ব্যাংকগুলো আসা উচিত, আমিও ওনার সাথে একমত। কিন্তু সাম্প্রতিককালে সরকারি ব্যাংকগুলোর ভিতর যে ধরনের আর্থিক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমন ঘটনা ঘটেনি, বিশেষ করে হলমার্ক থেকে শুরু করে আরও বেশ কিছু কেস আছে, বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে, তারপরেও সরকারি ব্যাংকের উপর সাধারণ জনগণের একটা আস্থার বিষয় আছে। কিন্তু এগুলোর চেয়ে আমার মনে হয় যেগুলো ভালো ভালো কোম্পানি, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন ধরেন আপনি ইউনিলিভার, কোকোকোলা কোম্পানি, তারপর আমাদের এর মধ্যে আছে রহিম আফরোজ সহ, এই সমস্ত কোম্পানিগুলো যদি স্টক মার্কেটে আসতো তাহলে কিন্তু পাবলিক কনফিডেন্সটা কিন্তু অনেক গুণ বেড়ে যেত। কিন্তু আমরা দেখেছি ভালো কোম্পানিগুলো তো আসছেই না, বরং যে কোম্পানিগুলো আর্থিকভাবে দুর্বল, যাদের এই মার্কেটে থাকলে কখনো কখনো পাবলিক কনফিডেন্স শ্যাটার্ড হয়, বরং সেই কোম্পানিগুলোকে কিন্তু আমরা আনার জন্য বেশি প্রণোদনা দিয়েছি। এখন এক্ষেত্রে মূল উদ্যোগটা সরকারকে নিতে হবে, যদি ভালো ভালো কোম্পানিগুলোকে এখানে আনতে হয়। এই ভালোগুলোকে মোটিভেট করার জন্য আপনার রিকমেন্ডেশনটা কি? একটা হলো যে কোম্পানির যারা ব্যবস্থাপনা পরিষদে যারা আছেন, বোর্ডে যারা আছেন, তাদের কাছেই একটা ডাইরেকশন সরকার থেকে আসা উচিত, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে হোক, এসিসি থেকে হোক, যে অবশ্যই তাদের একটা সার্টেন সময়ের ভিতর
এই পরিমাণে স্টক মার্কেটে অফলোড করতে হবে এবং সেই ডাইরেকশনটা দেওয়ার পরেই সরকারকে টাইম টু টাইম মনিটর করতে হবে যে তারা কার্যক্রমগুলো গ্রহণ করেছে কিনা এবং ঠিক ওই টার্গেটে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা দরকার সেইগুলো তারা করছে কিনা। রেকমেন্ডেশন আসলে মূলত একটাই, সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং যেহেতু কোম্পানিগুলো সরকারের নিয়ম নীতি মেনে চলতে বাধ্য, সরকার যদি একটা ডাইরেকশনস দিয়ে দেয় তাহলে এই কোম্পানিগুলোর বোর্ড থেকেই উদ্যোগটা নিয়ে ওভারটাইম এই জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব। তাতে যেটা হবে যে এই মার্কেটের উপর পাবলিক কনফিডেন্সটা বাড়বে এবং মার্কেটটা কিন্তু শক অ্যাবজর্বিং অ্যাবিলিটিটা ব্যাপকভাবে বাড়বে, যাতে মার্কেটের ছোটোখাটো ধাক্কা কিন্তু এই মার্কেটের উপর কিন্তু আসলে আসবে না, অর্থনীতির ছোটোখাটো ধাক্কাগুলো কিন্তু মার্কেটের উপর আসবে না। সেটা হবে একটা দেশের জন্য ভালো এবং ক্যাপিটাল মার্কেটটা লং টার্মের জন্য একটা সাস্টেইনেবল একটা ভাইব্রেন্ট অবস্থার ভিতরে চলতে থাকবে। ডক্টর মিজান, আপনি যেটা বললেন যে সরকারি প্রেশারাইজ বা সরকারি নীতি ডিরেকশন, এটা ডিরেকশন মানে এটা ওয়ান কাইন্ডস অফ প্রেশার, কিন্তু মোটিভেশনের জন্য কি করা যেতে পারে যে স্বেচ্ছায় আসবে এইরকম মোটিভেটিভ কি রিকমেন্ডেশন? আপনি একটা জিনিস দেখবেন যে যদি কোনো কোম্পানি লিস্টেড হয় এবং সেই কোম্পানি যদি অ্যাটলিস্ট 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তাহলে কিন্তু তার গভর্নমেন্টের কাছে ট্যাক্স পে করতে হবে 25%, এবং যে কোম্পানিগুলো লিস্টেড না এবং যাদের ডিভিডেন্ড 10%-এর কম তাদের কিন্তু ট্যাক্স পে করতে হয় 35%। তার মানে এটা কিন্তু সরকার একটা মোটিভেশন কিন্তু অলরেডি আছে, কিন্তু হিসাবের কি কারণ আমি এটা এখনো বুঝি না যে এই সুবিধাটা তারা নিচ্ছে না কেন। তার মানে দীর্ঘদিন কিন্তু এই সুবিধাটা বলবৎ আছে, জি, থাকার পরেও আমরা কিন্তু সেই সকল কোম্পানিগুলোর মধ্যে আগ্রহটা দেখছি না। তো ডক্টর কবির আপনার কাছে আসছি যে কেন আপনি তো ব্যাংকে দীর্ঘদিন ছিলেন এবং ব্যাংকের ফাইন্যান্স নিয়ে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো বিজনেস করে যাচ্ছে, তো তারা ব্যাংকে আসার জন্য এত কমফোর্ট ফিল করছে, অথচ এইখানে এই অপরচুনিটি দেওয়ার পরেও কেন এই ভালো প্রতিষ্ঠানগুলো এখানে আসছে না? এইখানে যেটা হচ্ছে যে প্রণোদনাকে বিবেচনা করতে হবে আবার, এবং এইখানে সরকারকে কিন্তু আরও ওপেন হতে হবে। সরকারকে কথা বলতে হবে যে ক্লায়েন্টদের সাথে বসে যে কী ধরনের ফ্যাসিলিটেটিভ, আরও যদি কী ধরনের কোনো ধরনের ইনসেন্টিভ দিতে হয়, দিয়েও ভালো শেয়ারগুলোকে মার্কেটে, আমার যদি লক্ষ্য হয় যে স্টক মার্কেটকে ভাইব্রেন্ট করা, মানে ইমেজ বিল্ডিং করা, সেই জন্য একটা প্রি কন্ডিশন হচ্ছে ভালো প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসতে হবে এবং এটার জন্য দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক ডায়ালগ ছাড়া কোনো অবস্থাতে সম্ভব না। আমি অফহ্যান্ড বললাম যে একটা প্রণোদনা দেন এবং এই প্রণোদনাই যে তাদেরকে অ্যাট্রাক্ট করবে এটা না, তারা যদি পার্টিসিপেট করে অন এ পার্টিসিপেটরি ফ্যাশন, এই যে ডায়ালগটাতে এই ধরনের ডায়ালগ যদি বাংলাদেশ ব্যাংক বা যদি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা এসইসি এরা যদি সবাই যদি অর্গানাইজ করতে পারে, যে কোনো একজন মিলে, যে কোনো একজন উদ্যোগ নিয়ে, তো আমার মনে হয় এটা অনেক ধরনের ফল আসতে পারে। এটা একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে ট্যাক্স ব্রেকেট একটা জিনিস বলছেন আপনারা, যেটা যে ট্যাক্সের রিলিফ পায় ঠিকই, কিন্তু তার বাইরেও কিন্তু আরও অনেক ধরনের উৎসাহ দেওয়ার সুযোগ আছে। যেমন হইতেছে যে তারা যদি যেসব ভালো ভালো কোম্পানি আছে তাদেরকে যদি আমরা যদি দেখি যে এক্সপোর্ট যে ফ্যাসিলিটিস যে তাদের আছে, যে এক্সপোর্ট ম্যাক্সিমাম ভালো কোম্পানিগুলো এক্সপোর্ট করে এবং তাদের অন্যদিকে ডিসকারেজ এক্সপোর্ট করে, তাদের ওইখানে এক্সপোর্টে যদি তারা যদি স্টক মার্কেটের সাথে লিঙ্কড হয়, যেমন তাদেরকে যদি আরও যে স্পেশাল কোনো প্রিভিলেজ দেওয়া সুযোগ থাকে, এই জাতীয় বেনিফিটসগুলোকে একটার সাথে একটা চেইন এফেক্ট আনতে হবে, না হইলে কিন্তু তারা আসবে না। তারা মনে করে, এখনও মনে করে আমি ব্যাংকে গেলে তো ব্যাংকের সাথে আমার দ্বিপাক্ষিক একটা সম্পর্ক থাকে এবং দীর্ঘদিনের সম্পর্ক আছে, আমরা ওই বিজনেস রিলেশনশিপে, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, এটা আমার, এটা নিয়ে আমি থাকতে চাই, এইখানে সরকারের ইনভলভমেন্ট। আর একটা জিনিস যেটা করা উচিত আমি মনে করি, যেটা হচ্ছে যে যেমন পিপিপির আওতায় যেসব প্রকল্পগুলো, বড় বড় প্রজেক্ট এখন হাতে নেওয়া হচ্ছে, বা অন্যান্য ধরনের যে পাওয়ার সেক্টরে যে বড় বড় প্রজেক্টগুলো, এইগুলোতে সরকার কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। অথবা এই সুযোগ সুবিধাগুলোর সাথে একটা ট্যাগ ইন করতে পারেন যে X% অফ শেয়ারস তাদেরকে অফলোড করতে হবে স্টক মার্কেটে, এবং একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তাদের এই ধরনের একটা এনভায়রনমেন্ট। এই জাতীয় জিনিসগুলো যদি করা হয়, আমি বলবো যে ইটস নট ওয়ান ডে ইট উইল হ্যাপেন, এটাকে একটা প্রসেসের মধ্যে ফেলবে। এবং আমি কোনো অবস্থাতে এই ডায়ালগের কোনো বিকল্প দেখি না, তাদের সাথে কনসালটেশন করতে হবে এবং কনসালটেশন করে যদি আমরা যদি ওই পথে এগোই, তখনই কিন্তু আমরা ফল নিয়ে আসতে পারবো। ডক্টর কবির, আপনাকে আবার ডক্টর মিজান আপনার কাছে আসে, ওনার রিকমেন্ডেশন শুনলেন। আমিও যেটা মনে করি যে
অ্যাকচুয়ালি আপনি আইনগত বাধ্যবাধকতার চেয়ে যদি মোটিভেশনটা করা যায় তাহলে কিন্তু বেশি আগ্রহী হবে। তাই মোটিভেশনের ক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন? কবির ভাই যে কথাটা বলছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে ডায়ালগ ওপেন করা দরকার এবং তারা আসলে কি চায়, কেন তারা আসতে চায় না আমরা তো এখনো জানি না। কিন্তু পাশাপাশি আমরা যেটা বুঝি যে যে ইনসেন্টিভটা আছে ট্যাক্সের ক্ষেত্রে সেটা তারা কেন গ্রহণ করছে না, তার মানে হচ্ছে যে প্রচলিত ব্যবস্থায় তারা এর চেয়ে বেশি সুবিধা পাচ্ছে যেটা তারা রেগুলেটরি বডির কাছে তারা এক্সপোজড হতে চায় না। এটাও কিন্তু দেখার দায়িত্ব সরকারের। সুতরাং একদিকে যে তাদের ট্রান্সপারেন্সি থাকবে তাদের কার্যক্রমের, কারণ আপনি দেখবেন অনেকগুলো কোম্পানি দেখবেন যে ফার্স্ট কোয়ার্টারে নেগেটিভ আর্নিংস, সেকেন্ড কোয়ার্টারে দেখলো হিউজ আর্নিং, থার্ড কোয়ার্টারে দেখা যাচ্ছে যে আবার আর্নিংসটা ব্যাপকভাবে কমে আসছে। কিন্তু এত ফ্রিকোয়েন্ট ফ্লাকচুয়েশন তো হওয়ার কথা না। তার মানে হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্সের যে বিষয়টি সেখানে আমাদের কিছু লুপহোলস কিন্তু রয়ে গেছে। তো আমি যেটা মনে করি যে ইমিডিয়েট যেটা করা যেতে পারে যে তাদের সাথে ডিসকাশন তো করতেই হবে যে তারা কি কোন কোন জায়গায় তারা সমস্যা বোধ করছে এবং তারা কোন কোন ধরনের প্রণোদনা পেতে পারে বা তারা চাচ্ছে, এবং তারপরেই সরকারকে আলোচনার সাপেক্ষে সরকার কিছু ডাইরেকশন দিতে হবে। এবং এক্ষেত্রে সরকারকে একদিকে যেমন উৎসাহ দিতে হবে, অন্যদিকে কিন্তু সরকারকে কঠোর হস্ত কিন্তু বিষয়টা দেখতে হবে। কারণ একটা অর্থনীতির উন্নয়নের স্বার্থে সরকারের যে কোনো পদক্ষেপকে কিন্তু গোটা জাতি কিন্তু সাধুবাদ জানাবে। তো সেজন্য আমি মনে করি শুরুটা হওয়া উচিত ডায়ালগ ওপেন, এরপরে সরকার ঠিক করবে যে কি কি প্রণোদনা যেতে পারে। এখানে আপনার সাথে আমি একটা সাপ্লিমেন্ট করছি। দেখেন যে অনেক দিন যাবৎ এন্টারপ্রেনারদের একটা অভিযোগ ছিল তারা সঠিক প্রাইস পাচ্ছে না। অন্যদিকে বাজারের অভিযোগ হলো প্রিমিয়াম দিলে ওভার প্রাইসে দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে কিন্তু এখন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তো জানেন যে অনেক আইন কানুনের রিফর্মস করেছে, অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, তার মধ্যে আইপিও রুলস 2015 একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই আইপিও রুলস 2015 কিন্তু প্রাইসিংয়ের বিষয়টা এখন ইনভেস্টরদের হাতে ছেড়ে দিছে। ইনভেস্টররাই ডিসাইড করবেন যে অ্যাকচুয়ালি প্রিমিয়াম কি হওয়া উচিত। এটা কিন্তু এখন আর কমিশনের হাতে নেই। তারপরেও ওই এন্টারপ্রেনার ভালো কোম্পানির এরা ওনাদের তো এখন তো আগ্রহী হওয়া উচিত। ডক্টর মিজান আপনি বলছিলেন ইয়ে নিয়ে, আপনি বলছিলেন যে আমাদের যে ভালো কোম্পানিগুলো আসছে না এগুলাকে মোটিভেট করার বিষয়ে আপনি বলছিলেন। তো সেটাই আর কি যেটা বলছিলাম যে আমাদের ডিসকাশন আলোচনা করতে হবে, এরপরে তাদের সমস্যাগুলো জেনে সরকারকে ব্যবস্থাটা নিতে হবে যে আসলে কিভাবে এদেরকে এখানে আনা সম্ভব হয়। তবে যে কথাটি বলছিলাম যে আইপিও ইস্যু করার ক্ষেত্রে যে সাম্প্রতিককালে এসিসি যে পদ্ধতিটা প্রবর্তন করেছে, ডেফিনেটলি এটা একটা খুব ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এটা এমন একটা সময় করা হলো যার আগে কিন্তু অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। কারণ অনেকগুলো শেয়ার আমরা দেখেছি যে 15 টাকা প্রিমিয়াম 25 টাকা নিয়ে এসেছে, যার মার্কেট ভ্যালু আমরা দেখেছি 11-12 টাকা। কিন্তু এই জিনিসগুলো কিন্তু মার্কেটের যে আজকে শ্যাটার্ড অবস্থা যে কিছুদিন আগেও ছিল সেটা কিন্তু তার অনেকগুলো কন্ট্রিবিউটারের ভিতরে এটাও কিন্তু একটা কন্ট্রিবিউটার। কিন্তু আজকে এটা কেন হলো সেটা কিন্তু আমরা কিন্তু খতিয়ে দেখি নাই। কিন্তু লেট আস হোপ ফর দ্য বেস্ট। যে পদ্ধতিটা তারা প্রচলন করেছে আমার মনে হয় পরবর্তীতে আইপিওর ক্ষেত্রে এই সমস্যাটি হবে না, যেটা আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ কন্ট্রিবিউশন রাখবে বলে আমরা প্রত্যাশা করি। কিন্তু ইতিপূর্বেই কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, আশা করি যেটা ভবিষ্যতে ঘটবে না। আর একটা কথা যেটা আমরা বলছিলাম একটু আগেই, যে অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে আপনি দেখবেন যে ফার্স্ট কোয়ার্টারে নেগেটিভ, সেকেন্ড কোয়ার্টারে আবার অনেক প্রফিট, থার্ড কোয়ার্টারে দেখবেন প্রফিটটা আবার মারাত্মক জিরো লেভেল হতে চলে আসছে। এই যে এভরি কোয়ার্টার যে এক্সট্রিমলি যে ফ্লাকচুয়েট করে, এখানে কিন্তু আমার মনে হয় যে আমাদের রিপোর্টিং সিস্টেম সেখানে কিন্তু বড় মাপের সমস্যা কিন্তু আছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখার টোটাল মনিটরিংয়ের দায়িত্ব কিন্তু আমাদের এসএসসি। জি ডক্টর মিজান, এই বিষয়ে আমি আমার অভিজ্ঞতা যতটুকু দেখেছি এসএসসি কিন্তু অনেক আইন কানুনের যথেষ্ট রিফর্ম করেছে এবং কর্পোরেট গভর্নেন্স রুলসের কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এবং এই যে আইপিও রুলস 2015 যে বিষয়টা বললেন যে অনেক লেটে হয়েছে, তো আমরা আশা করছি যে এইগুলো যে রিফর্মগুলো হয়েছে এইগুলোর ফলাফল আমরা হয়তো গ্র্যাজুয়ালি পাবো এবং বাজার আর এটা বিনিয়োগকারীরাও তার ইতিবাচক ফলাফল পাবেন। তো এই বিষয়ে ডক্টর কবির। আচ্ছা, আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে বিরতির সময় আপনাদের সাথে আলাপ করছিলাম যেটা নিয়ে, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু যে সরকার বা এসিসি বা বাংলাদেশ ব্যাংক এদের একটা রোল
যে বা আইন কানুন দিয়ে সব কিছু হবে না। আমাদের যারা শেয়ার মার্কেটের সাথে যারা জড়িত তাদেরও কিন্তু একটা দায় দায়িত্ব আছে, এবং বিশেষ করে এই যে অ্যাকাউন্টস এবং রেকর্ডস যারা মেনটেন করেন, অ্যাকাউন্টিং যারা করেন, ফার্মসগুলো যারা এটাকে অডিট করেন, তাদেরকে কিন্তু আরও অ্যাকাউন্টেবল করতে হবে। তাদের অ্যাকাউন্টেবিলিটিটা খুবই দুর্বল। তারা যেরকমভাবে ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী তারা যদি সার্টিফাই করেন এবং বুকস অফ অ্যাকাউন্টস যদি তারা যদি এটার জন্য তাদেরকে পেনাল্টি বা এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থার বিধান কিন্তু যদি না থাকে, যদি এনাফ যদি স্ট্রং না থাকে, আমার মনে হয় এইসব নিয়ে বিচার বিশ্লেষণের সময় আসছে। কারণটা হচ্ছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা তাদেরকে আর কিছু না হোক, অন্য বড় বিধিবিধানের দরকার নেই। এখানে এসইসি একটা জিনিস করতে পারে, তাদেরকে ব্ল্যাক লিস্ট করার জন্য। যারা জাস্ট আপনাকে একটু সাপ্লিমেন্ট করছি, এখানে আপনি জানেন ইতিমধ্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছে। এটা তড়িৎ বাস্তবায়ন করা প্রয়োজন, এটা তো আছেই, কিন্তু এটার পাশাপাশিও আমি বলবো আরও যে যারা যেসব অ্যাকাউন্টিং বা অডিট ফার্মগুলা তাদের জবাবদিহিতা আরো বৃদ্ধি করা প্রয়োজন এই মুহূর্তে। আর আমি যেটা পাশাপাশি বলবো আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটের সারা জড়িত যারা, তাদেরকেও কিন্তু আরও একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভ আমি এই জন্য বলতেছি যে তাদেরকে বলতে হবে যে আমাদের কি চাহিদা আছে, শুধু দাবি দেওয়ার আকারে না দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যদি তারা যদি নিজেদেরকে তৈরি করেন, এবং যারা স্টেক হোল্ডার্স যারা আছেন, সরকারে আছেন বা এসইসিতে আছেন, তাদেরকে যদি তারা এটাতে যদি ইনভলভ করেন, এতে করে হবে যে একটা আউটসাইড দি গভর্নমেন্ট ফ্রেমওয়ার্ক একটা ডায়ালগের, যেটা আমরা সাধারণত সোশ্যাল সেক্টরে করে থাকি। সামাজিক খাতগুলোতে কিন্তু আমরা কিন্তু অনেক ডায়ালগ করি যেটা সরকারি কাঠামোর বাইরে। এতে করে হয় কি অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি বিল্ডিং হয়, এবং এই জিনিসটা কিন্তু একটা মিসিং। আপনারা যারা শেয়ার মার্কেটে অনেকেই দীর্ঘদিন থেকে আছেন, আমি জানি অনেককে পরিচিত আমার, তারা দীর্ঘদিন থেকে শেয়ার মার্কেট, তাদের অভিজ্ঞতার ঝুলি কিন্তু অনেক বড়। কিন্তু তারা যদি কিছু অর্গানাইজ করে, যদি স্টেক হোল্ডার্স এসএসসি বা যারা ট্রেডিশনাল হয়তো বই পড়ে বা ম্যানেজ করে এগুলোতে আসছেন, বা বাংলাদেশ ব্যাংকের বা অর্থ মন্ত্রণালয়ের, তাদেরকে যদি ইনভলভ করে, যদি এইসব জিনিস যদি ডায়ালগুলোকে করা যায়, তখন আমাদের ক্যাপাসিটি এনহ্যান্স করবে। এটা কিন্তু এই মুহূর্তে খুবই প্রয়োজন। আমরা অনেক মেজার নিছি, রেগুলেটরি মেজারে বাংলাদেশ কিন্তু অনেক নিছে, যে জায়গায় যেটাকে বলা হয়েছে যে ইটস এ গুড প্র্যাকটিস, এটাকে আনিয়ে এইখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হয়েছে। এবং আমাদের টক শোগুলোতেও কম কথা বলা হয় নাই, অনেকেই যার প্রেসক্রিপশন দিচ্ছে। কিন্তু এই জায়গাতে আমাদেরকে যেটা মেইন জিনিসটা যেটা করতে হবে, কবির, আমরা তো এই বিষয় নিয়ে আমাদের বাজেট ডিক্লেয়ার হয়েছে জানেন, এটা নিয়ে এখন পার্লামেন্টে আলোচনা হচ্ছে, হোপফুলি খুব দ্রুতই বাজেট অনুমোদন হবে। এই পুঁজিবাজার বা আর্থিক খাতের জন্য এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন? আমি বাজেটে কোনো নতুনভাবে কোনো কিছু আমি এই পুঁজিবাজার সংশ্লিষ্ট এমন কোনো নতুন কোনো প্রণোদনা বা নতুন ধরনের কোনো কিছু আদার দেন যেটা ওই যে এক্সপোজারের যেটা আপনি বলছেন, এটা খুব কোয়াইটলি আসতেছে। তারা চাচ্ছে যে বাজেট পাশের আগেই এটা বাস্তবায়ন হয়ে যাবে, অতএব এটা বাজেটে আসবে না। এটা বাজেটে সত্যিকার অর্থে কিন্তু বাজেটের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না, কিন্তু এটা ফিসক্যাল মেজার, এটা একটা ফিসক্যাল মেজার, ব্যাংকের একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এটাই বলতে যে একটা ফাইন্যান্সিয়াল মেজার, এটা একটা। অতএব এটা যেটা নেওয়া হয়েছে এটা তো ঠিকই আছে, কিন্তু আমাদেরকে যেটা, আমি আর নতুন কোনো কিছু দেখছি না, নতুন কিছু আমি মনে করি না যে এর মধ্যে প্রয়োজন মনে করি না। আমি মনে করি না নতুন ধরনের ব্যারিয়ার সরকারকে। আমার প্রত্যাশা ঠিক উল্টোটা। আমার প্রত্যাশা উল্টোটা এটা হচ্ছে যে পুঁজিবাজারকে স্বাধীনভাবে অপারেট করার সুযোগ করে দিতে হবে। যত বেশি স্বাধীনতা দেওয়া হবে এবং অ্যাকাউন্টেবল করা হবে, তাদের ভালো কাজের জন্য তাদেরকে প্রণোদনা এবং খারাপ কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা করা হবে স্বাধীনভাবে। কোনো অবস্থাতে মাইক্রোম্যানেজমেন্ট কাম্য না। মাইক্রোম্যানেজমেন্ট করলেই সরকার যদি কথায় যদি এসইসি ইনভলভ হয়, বাংলাদেশ ব্যাংক ইনভলভ হয়, অর্থ মন্ত্রণালয় ইনভলভ হয়, এটা পুঁজিবাজারের জন্য এটা ভালো লক্ষণ না। অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা হচ্ছে যে পুঁজিবাজারকে তার নিজস্ব গতিতে চলার জন্য ক্ষমতা সঞ্চয় করতে হবে এবং তাকে চলতে দিতে হবে, এবং এই অবস্থাটাকে যদি আমরা তৈরি করতে পারি তখনই কিন্তু আমরা আমাদের ফল পাবো, আমি এটাই মনে করি। ধন্যবাদ ডক্টর কবির। আমরা ডক্টর মিজান, আপনি তো কবির সাহেবের বক্তব্য শুনলেন, এই প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন এই বাজেটকে, এবং বাজেটে আপনার যেহেতু এখনো বাজেট অ্যাপ্রুভ হয় নাই, আলোচনা চলছে, সেখানে হয়তো পরিবর্তনের সুযোগ, সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন এবং আপনি কি প্রত্যাশা করছেন?
ধন্যবাদ। কবির ভাই যেটা বলেছেন আমি বিনীতভাবে কিছু বিষয়ে দ্বিমত পোষণ করব। একটা বিষয় হচ্ছে যে ব্যক্তি ইনভেস্টর যারা স্টক মার্কেটে আসে তাদের এই টাকাটা কিন্তু আসছে তাদের সেভিংস থেকে। আপনি জানেন যে সরকার যে পে স্কেলটা দিয়েছে মোটামুটি আমরা হ্যাপি যারা সরকারি চাকরি করে, এবং কখনো কখনো প্রায় 100%-এর মতো স্যালারি এনহান্স করেছে, দ্যাট ইজ গুড। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে করমুক্ত আয়ের সীমা ব্যক্তির ক্ষেত্রে যেটা ছিল 2.5 লাখ টাকা, এখনও কিন্তু সেটা রাখা হয়েছে 2.5 লাখ টাকা। এরপরে আসেন করযোগ্য আয়ের উপর যে আমাদের ইনভেস্টমেন্ট, আমরা আগে যেটা ছিল 30%, সরকার কমিয়ে এবার করেছে 20%, এবং সেই বিনিয়োগের উপর আগে যেমন ছিল 15% ট্যাক্স রিবেট, এখন হচ্ছে এটা 10%। তার মানে হচ্ছে যে ব্যক্তি করদাতা হিসাবে তার এখন আয়ের একটা বিরাট অংশ সরকারের কাছে ট্যাক্স দিয়ে আসতে হবে, আপনার ট্যাক্স বার্ডেন বেড়ে যাচ্ছে। জি, এর ফলে যেটা হবে যে যেহেতু তার ডিসপোজেবল ইনকাম যেটা থাকবে সেটা হবে কি তার প্রাত্যহিক জীবনের যে চাহিদাগুলো মেটানোর জন্য তার ব্যয় করতে হবে, ফলে তার সেভিংসের অংশ কিন্তু তার আর থাকবে না। ফলে যেটা হবে কি স্টক মার্কেটে যে মানি যে ইনজেক্টেড হবে সেই সুযোগটা কিন্তু থাকলো না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে মার্চেন্ট ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু একটা প্রত্যাশা ছিল যে সরকার হয়তো একটা তহবিল গঠন করবে বাজেটে, এবং সেখানে অল্প সুদে যারা এই সমস্ত প্লেয়ারগুলো, বিশেষ করে যারা ইনস্টিটিউশনাল প্লেয়ার, কারণ আমরা জানি যে উন্নত বিশ্বে প্রায় 80% to 90% পর্যন্ত কন্ট্রিবিউশন কিন্তু আমরা জানি ইনস্টিটিউশনের, এবং আমরা ধরে নিয়েছিলাম যে বাজেটে একটা বরাদ্দ থাকবে, থোক বরাদ্দ, সেখান থেকে তারা যেন কম সুদে টাকা নিতে পারে, সে ধরনের কোনো প্রণোদনা কিন্তু আমরা দেখি নাই। এরপরে আসেন যে ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স রেট, অনেকে প্রত্যাশা করেছিল এবং অনেক সংগঠন দাবিও করেছিল যে জিনিসগুলো যাতে ট্যাক্স রেটটা কিছুটা কমানোর সুযোগ মানে করা যায় কিনা, সেটা কিন্তু করানো হয়নি। শুধু সেটা না, আমি যেটা সামগ্রিকভাবে আমি যেটা দেখলাম এই বাজেটে অবশ্যই স্টক মার্কেটের জন্য আছে, কিন্তু সেটা পজিটিভ না, সেটা আমি মনে করি নেগেটিভ। তবে সরকারের এখনও সুযোগ আছে যে এই আর্থিক খাত, বিশেষ করে স্টক মার্কেটকে ভাইব্রেন্ট করার জন্য এই যে বললাম যে করযোগ্য যে আয়ের উপর যে বিনিয়োগ এবং তার উপর যে কত % রিবেট হবে, একইভাবে করমুক্ত আয়ের সীমা সেগুলো আর একটু বাড়ানো, একইভাবে যারা কোম্পানিগুলো আছে তাদেরকে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া যায় কিনা বা তহবিল গঠন করা যাবে কিনা, এখনও কিন্তু সুযোগ আছে। কিন্তু আমি মনে করি যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা স্টক মার্কেটের জন্য এটা হতাশাজনক, এবং এটার প্রেক্ষিতেই আমার মনে হয় যে মার্কেট যে কারণে কিছুদিন যে নিম্নগামী, তার অনেকগুলো কারণের মধ্যে কিন্তু আমি মনে করি এটাও কিন্তু আর একটা কারণ। সেজন্য এই বিষয়টি খুব সরকারকে খতিয়ে দেখতে হবে, এবং যাতে মার্কেটটাকে আর একটু ভাইব্রেন্ট করা যায় সেজন্য সরকার বাজার সংশ্লিষ্টরা, আপনি বুঝতে চাচ্ছেন যে বাজার সংশ্লিষ্টরা যেই প্রত্যাশা করেছিল বাজেট নিয়ে, সেই প্রত্যাশা অনুযায়ী বাজেটে কোনো রকম প্রস্তাবনা নেই। শুধু সেটা না, আগের অবস্থান থেকে আরো খারাপ অবস্থানে আমরা তারা গিয়েছি। ইন্ডিভিজুয়াল লেভেলে যেই পরিমাণ বিনিয়োগের তার সুযোগ ছিল সেখানে বলতেছেন সেই সুযোগটা কমে আসছে, তার ট্যাক্স বার্ডেন বেড়ে গেছে। কিন্তু একটা বিষয় আমরা যেটা ফিল করি যে বাজারে অর্থের যোগান বৃদ্ধি করা প্রয়োজন। বাজারে এটা কোনো না কোনো মেকানিজমে বাজারে অর্থের যোগান, যেটা আপনি বললেন যে একটা থোক বরাদ্দ বা যেই ফর্মই হোক, বাজারে অর্থের যোগান বৃদ্ধি হলে বাজারে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে বাজার গতিশীল হবে। জি, আমি ব্যক্তিগতভাবে একেবারেই মানে এই মানে অ্যানালাইসিসের সাথে একমত না, এবং এটা আমি বলতে চাই এই জন্য যে বাংলাদেশে মাত্র 5% লোক সরকারি কর্মকর্তা বা চাকরিজীবী যারা আর কি, অতএব বাকিরা কিন্তু কৃষিভিত্তিক বা অন্যান্য ধরনের যে সেলফ এমপ্লয়েড বা বিভিন্নভাবে কাজ করেন। আর বাংলাদেশের যে আমরা যে রিসেন্ট ট্রেন্ড দেখতেছি, যে রিসেন্ট ট্রেন্ড কিন্তু শেয়ার মার্কেট স্টেবল, এবং একটা ট্রেন্ডটা হচ্ছে পজিটিভ ট্রেন্ড। রিসেন্ট ট্রেন্ড কিন্তু এই বাজেটের পরেও কিন্তু যে শেয়ার মার্কেটে কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো নেতিবাচক কোনো কিছু হয় নাই, কিন্তু ইতিবাচক যে গতিটা দেখতে চেয়েছিলাম সেই গতিটা তৈরি হয়নি। ডক্টর মিজান সেটাই বুঝাতে চেয়েছেন যে ইতিবাচক গতিটা আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা আপনারা যে আমি যেটা হলো যে ইতিবাচক গতি যে সব বাজেটের পরেই যে হয়ে যাবে এটাও আশা করা, কারণ বাজেটের মাধ্যমে বাজেট অ্যানাউন্স হয়েছে, বাজেটের পরে যে কোনো ধরনের বড় ধরনের ধাক্কা খায় নাই, এইটা পরিষ্কার। অতএব যে বাজেটকে এত নেগেটিভলি মনে হয় না দেখে, কারণ বাজেটে স্ট্যাটাসকো মেনটেন করা হয়েছে, এবং যে স্ট্যাটাসকোটা যেটা মেনটেন করা হয়েছে এইখানে এই 5%-এর স্যালারি ইনক্রিজকেই একমাত্র ইন্ডিকেটর হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নাই।
আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে বা ইনফ্লেশন আমাদের কমছে, আমাদের ইনফ্লেশনের অবস্থা এখন 5.5-এর মতো, অতএব যেটা আমাদের প্রত্যাশা ছিল যে 6.5-এর মধ্যে থাকলেও ইট ইজ গুড, 6.5-এর মধ্যে থাকলেও ইটস ভেরি গুড, এর চেয়েও নিচে নেমে গেছে। অতএব আমাদের সার্বিক অর্থনীতির অবস্থা যে 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 ধরনের ইম্প্যাক্ট মনে করা হয়েছিল যে স্যালারি ইনক্রিজের পরে হবে বা এটা ওই ধরনের হয় না। ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য এই প্রণোদনা দিয়ে ইনভেস্টমেন্ট বাড়ানো আমি মনে করি না এটা খুব সাময়িক, এটা কোনো ক্রাইসিস থাকলে এই ধরনের কোনো ক্রাইসিস না মার্কেট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমার একটু আপনার সাথে জাস্ট সাপ্লিমেন্ট প্রশ্ন করছি বিষয়। আপনি দেখেন আমরা সবাই জানি যে আমাদের দেশের অর্থনীতির ইন্ডিকেটর সব পজিটিভ। আমাদের এখন জিডিপি গ্রোথ 7% এক্সিড করছে। তো সেই পর্যায়ে আমাদের এই বাজেটের প্রস্তাবনায় আমরা দেখলাম যে 7.02, তো সেই 7 ক্রস করেছি। সকল পজিটিভ ইন্ডিকেটর থাকা সত্ত্বেও আমাদের বাজারে গতিশীলতা আসছে না কেন? তাহলে আমাদের পুঁজিবাজারটা গতিশীল করতে পুঁজিবাজারকে যদি আমি বলবো যে ওইটা হাইপ ছিল, আর যখন একবার হঠাৎ বেড়ে গেছিল এটা যে হাইপ। পুঁজিবাজারকে আস্তে আস্তে বাড়াতে হবে। পুঁজিবাজারের জন্য যেটা প্রিকন্ডিশন, ভালো শেয়ার বাজারে আনতে হবে। আমি যেটা আগে বলেছি, পুঁজিবাজারের জন্য রাইট এনভায়রনমেন্টের জন্য যে যদি আমি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে আমাকে যদি টানতে হয়, অবশ্যই আমাকে যে ভালো শেয়ার তাদের জন্য অ্যাভেলেবল করতে হবে। একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা কুইক মানি হারভেস্ট করতে চায়, যেটা সুযোগ মধ্যেখানে করে দেওয়া হয়েছিল, এটা কোনো অবস্থাতেই কাম্য না। এতে স্মল ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হয়। অতএব এইখানে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যে ভালো শেয়ারগুলো বাজারে আনতে হবে, এর কোনো বিকল্প নাই। আর হচ্ছে যে অটোমেটিকভাবে তখন দেখবেন যে বড় ইনভেস্টররা একে একে চলে আসবে, এবং একে একে তারা যদি আসে বড় ইনভেস্টররা, তখন যে মার্কেটের ওভারঅল একটা অবস্থান। আমি চাই না, আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কেটের একজন ওয়েলউইশার হিসাবে আমি চাই না যে হঠাৎ করে মার্কেট উপরের দিকে উঠুক, এবং এইটা করে কারণটা হচ্ছে কি, আস্তে আস্তে যদি রিকভারিটা হয়, যদি এটা মাচ মোর স্টেবল হবে, এটা সাস্টেইনেবল হবে, এবং এইটার জন্য ফল আমরা দীর্ঘমেয়াদী হবে। আর যদি হঠাৎ জাম্প করে, এটা কিন্তু সাস্টেইনেবল হবে না, এবং এটাকে রিটেইন করাও সম্ভব হবে না। আর কোনো ধরনের যে বড় ধরনের প্রণোদনা দিয়ে বা একটা ফান্ড ক্রিয়েট করে এইসব কোনো জায়গায় কোনো এক্সাম্পল নাই গ্লোবালি যে ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে। মেনি এক্সাম্পলস এক্সিস্ট, কিন্তু মার্কেটের যে উন্নতি হয়েছে এই ধরনের কোনো এক্সাম্পল গ্লোবালি নাই। ডক্টর কবির, আমরা কি আমরা একটা ক্রাইসিসে ছিলাম, ক্রাইসিসটাকে আমরা মনে করছি যে ওভারকাম করা হয়ে গেছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্রাইসিসের জন্য যা প্রিভেন্টিভ অ্যাকশনের, যেটা মার্কেট খুব এলোমেলো ছিল দীর্ঘদিন থেকে, মার্কেটে কোনো ধরনের এখন আমাদের যে ডিমিউচুয়ালাইজেশন বা যে মার্কেটের যে অথরিটিগুলা মার্কেটকে এম্পাওয়ার্ড করা হয়েছে অনেক বেশি, এইসব কাজের ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কেট এখন অনেক একটা স্টেবল সিচুয়েশনে, এবং এই অবস্থাটা যদি চলতে থাকে এবং আমরা যদি পিপলস পার্টিসিপেশনটাকে বাড়ানোর জন্য আমরা যদি কিছু ব্র্যান্ডিং ক্যাম্পেইন করি, আমরা ভালো শেয়ারগুলোকে কিভাবে তাদেরকে যদি ইনভলভ করে, যদি ভালো কোম্পানিগুলোকে ইনভেস্ট করে ব্র্যান্ডিং করে। আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমি একটু ডক্টর মিজান, আপনি কবির সাহেব বক্তব্য শুনলেন, তার প্রেক্ষাপটে আপনি কি মনে করছেন? প্রথমত হচ্ছে যে আপনার যেটা বললেন যে মার্কেট এখন ভালো অবস্থানে আছে, স্বয়ং অর্থমন্ত্রী বলেছেন বাজার সর্বনিম্ন পর্যায়ে স্থিতিশীল আছে। সেই অবস্থাতে কবির ভাই যে কথাটি বলছেন তার সাথে কিন্তু যায় না। মার্কেটটি আজকে যদি অর্থনীতির সব প্যারামিটারগুলো যদি ভালো থাকে, তাহলে মার্কেট এই অবস্থানে থাকার কথা না, মার্কেট আরও অনেক উপরে থাকার কথা। এটা হলো একটা নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে আপনি যেটা বললেন যে অর্থনীতির সকল প্যারামিটার আমাদের ভালো। আপনি তো জানেন যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বাংলাদেশে কিন্তু এখন নেতিবাচক প্রভাব পড়েছে। বেসরকারি বিনিয়োগ এখন কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে। এবং যেটা বললেন যে আপনার গ্রোথ রেট, যেখানে চায়নার গ্রোথ রেট এখন জাস্ট বিলো 7, সেখানে আমরা বাংলাদেশ ক্লেম করছি আমাদের গ্রোথ রেট হচ্ছে 7 অ্যান্ড অ্যাভাব। এবং সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে সরকারি খাতে যে এগুলো স্যালারি সহ অর্থ, শিক্ষা, কৃষি, এই খাতগুলোতে বাজেটে যখন আমরা করব, এক্সপেন্ডিচার মেথডে দেখবেন যে সরকারের যে স্যালারি যে এনহান্সমেন্ট করা হয়েছে তার একটা বড় কন্ট্রিবিউশন আছে। কিন্তু এটা যেহেতু প্রতি বছর এই কন্ট্রিবিউশন বা এনহান্সমেন্ট করা সম্ভব না,
সুতরাং এই যেটা আমরা দাবি করছি যে 7.2 বা 3% আমাদের গ্রোথ হয়েছে, এটা কিন্তু স্বয়ং ওয়ার্ল্ড ব্যাংক এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলেছে 6.7% আমাদের জিডিপি গ্রোথ হতে পারে, কিন্তু আমরা দাবি করেছি 7.2% বা 3%। এক্ষেত্রে সরকার দাবি করেছে ইট ইজ ফাইন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি কিন্তু গোটা জাতির। আমি এ বিষয়ে কথা বলবো না, কিন্তু বিষয়টি কিন্তু স্বয়ং ওয়ার্ল্ড ব্যাংক এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এবং আমি তাদের রিপোর্টগুলো কিন্তু দেখেছি। তারপরে আসেন আপনার যে স্টক মার্কেটের যেটা আপনি বললেন, যেটা যে স্টেবল আছে এটা কিন্তু বলার সুযোগ নাই, কারণ অর্থনীতির যে প্যারামিটারগুলো আমাদের যে গতিতে যাচ্ছে, স্টক মার্কেট আর উপরে থাকার কথা। কিন্তু সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে পাবলিক কনফিডেন্সটা এখন শ্যাটার্ড। কারণ দীর্ঘদিন থেকে স্টক মার্কেটের যে অবস্থা, তার ফলে হচ্ছে কি যে এই মার্কেটে অনেক বড় বড় বিনিয়োগকারী যেমন আসছে না, একই সাথে ইনস্টিটিউশনাল যে যারা পার্টিসিপেন্ট বা যারা অ্যাক্টিভ প্লেয়ার, তারাও কিন্তু এই মার্কেটে আসছে না। সেক্ষেত্রে সরকারকে নতুন করে চিন্তা করে দেখতে হবে যে অর্থনীতির অনেক প্যারামিটার ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সে তার সাপেক্ষে স্টক মার্কেট কিন্তু এখন অনেকটা খারাপ অবস্থানে আছে এবং এখান থেকে তোলার জন্য ইমিডিয়েট বিশেষ কোনো পদক্ষেপ যে নিতে হবে তা না, একটা দীর্ঘমেয়াদী পলিসি থাকতে হবে। কিন্তু সরকারের মাথায় রাখতে হবে যে পাবলিক কনফিডেন্সটা এই মার্কেটের উপর এখন কিন্তু সর্বনিম্ন পর্যায়ে আছে, সেটাকে কিভাবে তোলা যায় সেটা মোর ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আপনি বারবার বলেছেন, এসিসি সহ সরকার অনেকগুলো আইন করেছে, দ্যাট ইজ গুড। এবং আমি একটু আগে বলেছি যে এসিসি অনেকগুলো আইন করেছে স্টক মার্কেটকে ভাইব্র্যান্ট করার জন্য, সেটা ডেফিনেটলি প্রশংসার দাবিদার। কিন্তু আইনগুলোর বাস্তবায়ন হচ্ছে কি না সেটা তো দেখা দরকার, বেশি ইম্পর্টেন্ট। আইন কাগজে কলমে থাকলো, কিন্তু বাস্তবে পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে না, তাহলে তার এটার সুফল তো আমরা পাচ্ছি না। এখানে আরেকটা বিষয় বলা ভালো যে এই যে হলমার্ক স্ক্যাম থেকে শুরু করে, বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে টাকাটা যে আজকে আমাদের হাতছাড়া হলো, এই টাকাগুলো কাদের টাকা? এটা সাধারণ জনগণের টাকা, এটা কৃষকের টাকা, এটা আমাদের টাকা, সবার টাকা। যার ফলে যেটা হচ্ছে যে কনফিডেন্স, যে কর্পোরেট গভর্নেন্স, এই জায়গাটা কিন্তু আমাদের জন্য এখন একটু দুর্বল হয়েছে। কিন্তু এখনও সময় আছে, আমি মনে করি যে এই মার্কেটটাকে ভাইব্র্যান্ট করার জন্য, এবং অনেকগুলো পলিসি ম্যাটারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকে নিশ্চিত করতে হবে এই পলিসি বা লগুলো যথাযথভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে। আমি এই পর্যায়ে বলতে চাই যেটা হচ্ছে যে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যে উনি যেটা বলছেন যেটা হলো যে মার্কেট স্টেবল, এই ব্যাপারে তো আমরা সবাই মোটামুটি একমত। এবং মার্কেট ইমেজ সংকটে ভুগতেছে, যেটা আমিও বলতেছি, যেটা ইমেজ বিল্ডিং এর জন্য প্রয়োজন, উনিও এখন বলছেন যেটা হচ্ছে স্টেবল বলতে সর্বনিম্ন পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ে হোক, আর যেটা স্টেবল ইজ স্টেবল, একটা স্টেবল পর্যায়ে আছে এবং এখান থেকে বেস ধরেই আমাদেরকে সামনে এগুতে হবে। এবং এটার জন্য যে ফাউন্ডেশনের দরকার, আমাদের এখন ফাউন্ডেশনটা ক্রিয়েট হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ফাউন্ডেশন ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা ইমেজ বিল্ডিং এবং যদি মার্কেটকে যদি পপুলারাইজ করতে পারি, ভালো শেয়ারগুলোকে নিয়ে আসতে পারি, তখনই মার্কেট এগিয়ে যাবে। আর একটা জিনিস আমি বলতে, ব্যাংকিং খাতের কথা বলা হয়েছে যে ইরেগুলারিটিসগুলো, এবং এই যে আমার মনে হয় এটাকে বড় সফলতা হিসেবে দেখা উচিত। আমি এইগুলাকে দারুণভাবে যে ক্রিটিসাইজ করি, যেটা হচ্ছে যে এই হলমার্ক বা বিসমিল্লাহ বা এই যে, কিন্তু সবচেয়ে বড় জিনিস, বাংলাদেশের এই ব্যাংকগুলো দীর্ঘদিন থেকে অটোমেশন প্রক্রিয়ার থেকে বাইরে ছিল। বাংলাদেশের যেটা এই অটোমেশন প্রক্রিয়াটা হওয়া উচিত ছিল আজ থেকে 15-20 বছর আগে। এই 15-20 বছর, আমি যেদিন ব্যাংকে দায়িত্ব নেই 2009-এর ডিসেম্বরের 6 তারিখে, সেই দিন রূপালী ব্যাংকে কম্পিউটার ছিল 31টা। এই ছিল অবস্থা, অটোমেশনের কোনো অস্তিত্ব ছিল না। অতএব এখন কিন্তু ব্যাংকের প্রায় অর্ধেক ব্রাঞ্চ অলরেডি অটোমেশনের মধ্যে চলে আসছে এবং তাদের অতএব এই যে কাজগুলো করতে গিয়ে এই ইরেগুলারিটিসগুলো আগেও ঘটছিল, এবং আগে ঘটছিল কীভাবে, লেজার বুক, বড় বড় লেজার বইয়ে লেখা হইতো এবং এটাকে কোনো রকমে অডিটর এবং দিয়ে স্টোর রুমে ঢুকাই দিতে পারলেই খালাস, এটা আর কেউ ট্রেস করতে পারতো না, এবং বড় বড় আইদার পুড়ে যেত ওইটা, আর না হলে উই পোকা ওইখানে ধরতো। অর্থাৎ এখান থেকে বের হয়ে এখন যে অটোমেশন প্রক্রিয়া হয়, এই সবগুলো কেলেঙ্কারি কিন্তু ব্যাংকের স্টাফরা বা বাংলাদেশ ব্যাংকের মনিটরিং সিস্টেম আইডেন্টিফাই করতে পারছে। কোনো বাইরের কোনো এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংকও লাগে নাই বা IMF-এর প্রয়োজন হয় নাই, এটা আমাদের ইন্টারনাল সিস্টেম, মনিটরিং সিস্টেম এগুলোকে ট্র্যাক করতে পারছে। অতএব আমাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে। অতএব এটাকে রিকগনাইজ করতে হবে। এটাকে না রিকগনাইজ করে শুধু যদি নেগেটিভলি আমরা যদি এগুলাকে টানি, আমার মনে হয় ব্যাংকগুলোর প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে বাংলাদেশ ব্যাংকেরও এফিসিয়েন্সিকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখানে যে স্টেট ওন্ড ব্যাংক যেগুলো যারা নিজেরা আইডেন্টিফাই করছে
যেসব ইরেগুলারিটিসগুলো বা আইডেন্টিফাই করছে এখন যতটুকু প্রম্পটলি আইডেন্টিফাই করা সম্ভব, এটা আজ থেকে 7, 8, 10 বছর আগে সম্ভব ছিল না। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ দ্য সিচুয়েশন। এবং এই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা যদি এগুতে চাই, তবে দেখব যে আমাদের এফিসিয়েন্সি অনেক বাড়ছে। হ্যাঁ, আমাদের প্রবলেমগুলোও এখন অনেক সামনে চলে আসতেছে। এগুলোকে সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়েছে। আগেও হয়তো এরকম দুর্ঘটনা ছিল, বা তখন প্রযুক্তির সাপোর্ট না একেবারে ছিল। আমি নিশ্চিত। হ্যাঁ, আপনি যেহেতু ব্যাংকের ইনসাইডে ছিলেন, 6 বছর আপনি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সো আপনার এই ব্যাপারে আপনার সাথে এটা নিয়ে আমার ডিবেট করার কোনো স্কোপ নাই। তবে আমি আপনার বক্তব্যে যেটা বুঝতে পেরেছি যে আপনার আগে প্রযুক্তির সাপোর্ট ছিল না, এখন এই প্রযুক্তির উন্নতি হয়েছে, প্রযুক্তির সাথে আপনার কর্মকর্তা কর্মচারীদেরও ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে, এফিসিয়েন্সি বেড়েছে, যার ফলে আজকাল এই প্রবলেমগুলা খুব দ্রুত আইডেন্টিফাই করা যাচ্ছে এবং ফিউচারে যাতে এইগুলা না ঘটে তার জন্য একটা প্রতিবন্ধকতা বা রেসিস্টেন্স ক্রিয়েট করার স্কোপ তৈরি হয়েছে। ডক্টর মিজান, জি, কবির ভাই যেটা বলেছেন যে প্রযুক্তিগতভাবে আমরা টেকনোলজিক্যালি কিন্তু আমরা অনেক উন্নত হয়েছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং ওভার টাইম আমাদের যে ক্যাপাসিটি সেটা কিন্তু ব্যাপকভাবে বেড়েছে, এটা ঠিক। কিন্তু পাশাপাশি যে আমাদের যে দুর্নীতি করার প্রবণতাও যে বেড়েছে সেটাও কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন একটা বেসিক ব্যাংক আপনি দেখবেন, এটা নিয়ে অনেক কথাবার্তা পত্রিকাতে এসেছে, আমি নিজে পড়েছি। কিন্তু প্রকৃত যারা ক্রিমিনাল, যারা কাজটা করেছে তারা কাজ করতে হয়েছে, কেড়া নখের মতো তাদের কাজ করতে হয়েছে। কিন্তু তার নেপথ্যে যে লোকগুলো ছিল তাদেরকে কি আমরা বিচারের কাঠগড়ায় আনতে পেরেছি? আমার মনে হয় না। আজকে বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবেই বাংলাদেশ ব্যাংক যদি ব্যবস্থাটি নিত, তাহলে ফর্মাল চ্যানেলে যে টাকাটা ছিল ওই টাকাটা কিন্তু ডিসবার্সড হতো না। কিন্তু আমরা কিন্তু করি নাই। প্রশ্নটি হচ্ছে আমাদের ক্যাপাসিটি এনহান্স করেছে এবং অনেক ক্ষেত্রে আমরা পজিটিভলি লাগিয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভলি লাগিয়েছি। যে কথাটি বললাম, মনটা যদি পরিষ্কার না হয়, আপনি কোনো টেকনোলজি, কোনো ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু আপনি কর্পোরেট গভর্নেন্স আপনি এনশিওর করতে পারবেন না। আমাদের এখন সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আর্থিক খাতে একটা কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা। তবে এটাও ঠিক যে উন্নয়নের সাথে সাথে কিছু দুর্ঘটনা ঘটবে এবং সাথে সাথে সেটা ট্যাকেল দিতে হবে, সেই মন মানসিকতা থাকা দরকার। কিন্তু আমাদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম অতীতে কিন্তু কখনো হয়নি। এবং এটার জন্য যারা সম্পৃক্ত ছিল, যে সমস্ত রাঘব বোয়ালরা, তাদেরকে সরাসরি অ্যাকিউজ করা হয়েছে বলে কিন্তু আমরা এখনও দেখি নাই। আছে যারা ব্যাংকের কর্মচারী আছে, যাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু যাদের নির্দেশনায় কাজটি করেছে, পরোক্ষ নির্দেশনায়, তাদেরকে কিন্তু আমরা আনতে পারি নাই। সেজন্য আমরা বললাম যে একটা দেশের সব কিছুর একটা মূল বিষয় হচ্ছে কিন্তু কর্পোরেট গভর্নেন্স, এবং এটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু একটা অর্থনীতি কিন্তু আমাদের যে উন্নয়নের ধারা সেটাও কিন্তু টিকে রাখা সম্ভব না। সেজন্য এই বিষয়টিকে কিন্তু বেশি মনোনিবেশ করতে হবে। এবং আমরা দেখেছি যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, যে যাদের আর্থিক খাতে দেখার জন্য কিছু অবশ্যই ভালো লোক ওখানে আছে, কিন্তু অনেক সময় অনেক লোক আছে যাদের নিয়োগ পাওয়ার কথা ছিল না। ইভেন মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু অনেকবার বলেছেন যে আমি যাদেরকে দিয়েছি দলীয় লোকদের, তারাই তো আমার দুর্নীতিটি করেছে। এটা মাননীয় অর্থমন্ত্রী নিজেই বলেছেন। সেজন্য আমি বললাম যে বিষয়গুলোকে হালকা করে দেখার সুযোগ নাই, তবে আমাদের পজিটিভলি দেখতে হবে এবং সাথে সাথে এখনও সুযোগ আছে এই বিষয়গুলো অ্যাড্রেস করে তাদের আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের স্ক্যাম, কোনো ধরনের স্ক্যান্ডেল যেন আমাদের আর না শুনতে হয়। ধন্যবাদ ডক্টর মিজান। ইতিমধ্যে আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি এগুলো নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকেও নির্দেশনা যে এইগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, এবং এগুলো নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা অনেক হয়েছে, অনেকে দেখেন যে জেলে আছে, এগুলো কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি। তো সুতরাং সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু বসে নেই না। এই ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের আইনি কাঠামো যেটা আছে, এটাতেও কিন্তু মৌলিক পরিবর্তন। আই ফুললি এগ্রি উইথ হিম। আমাদের অনেক কিছুতে কিন্তু ব্যারিয়ার এইখানে না, ব্যারিয়ার হচ্ছে যে আমাদের আইনি কাঠামো। যেমন মনে করেন একজন ইংল্যান্ড বা আমেরিকায় একজন যদি লোন নেয় এবং লোন নিয়ে সে যদি ডিফল্টার হয়, তার ব্যাংক করতে পারে কি, তার যে কোলাটেরাল যেটা আছে এটা বিক্রি করে ফেলতে পারে। কিন্তু আমাদের দেশে এটা বিক্রি করে, যদিও সে রেজিস্ট্রি করে দিছে ব্যাংকে, এবং ব্যাংক অন্য দেশে বিক্রি করতে পারে, এবং যদি পরে কোর্টে যেতে হয় যেতে পারবেন, কিন্তু গেলেও ওইটা বিক্রি করার অধিকার তাকে খর্ব করতে পারবেন না। আমাদের দেশে ব্যাংকে কি করা হয়, আমাদের দেশে যে পুরানো আইন যেটা,
এইখানে ব্যাংকের কোল্যাটারালটাকে আপনি লোয়ার কোর্টে যাওয়ার পরে গিয়ে আপনি বললেন যে হ্যাঁ এই পার্টির উপরে আমি শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাই, এবং তখন আপনি রায়ও পাইলেন পক্ষে। যখনই আপনি তার উপরে নোটিশ করবেন তখনই সে হাইয়ার কোর্টে গিয়ে এটার উপরে ইনজাংশন নিয়ে বছরের পর, এখন একজন যদি আপনার কাছ থেকে যদি 100 কোটি নিয়ে যায় ব্যাংক থেকে, আর ব্যাংকের তখন সে এটার পিছনে লয়ার বা অন্যান্য আইনি খরচের জন্য কোটি টাকা খরচ করতেও কোনো হেজিটেট করবে না, কারণ যদি ডিলে করতে পারে প্রসেসটাকে। আর অন্যদিকে ব্যাংকের একটা লিমিটেশনস আছে, সরকারি ব্যাংকের তো 1-2 হাজার বা 5 হাজার টাকা লয়ারকে দেওয়ার উপরে ক্ষমতাই তো নাই। অতএব এই অবস্থাগুলোতে এই লিমিটেশনসগুলোকে বিচার বিশ্লেষণে নিতে হবে, এবং আইনি কাঠামোর মধ্যে যে এই যে আইনকে একেবারে এত লিবারেল করে, যেটা এটা সময় আসছে এখন, যেটা যে উন্নয়নের সাথে সাথে আমাদেরকে এইসব বিষয়গুলো আইনি কাঠামোগুলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ আইনি কাঠামোর যদি গুলোকে পরিবর্তন না আনা হয় তবে কোনো অবস্থাতেই বিচার নিশ্চিত হবে না, দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে না, এগুলো ডিলে হবে। আর জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। ধন্যবাদ ডক্টর কবির, ধন্যবাদ ডক্টর মিজান। আমরা একদম শেষ প্রান্তে, আপনারা এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমাদের সময় শেষ, এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আগামী দিন এই সময় আবার এই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এনটিভির অনলাইনে ntv.bd.com এই নম্বরে এই লগ ইন করে আপনারা যে কোনো সময়ই এই এনটিভির সকল অনুষ্ঠান অথবা সংবাদ বা এই মার্কেট ওয়াচ দেখতে পারবেন। সবাইকে আবার ধন্যবাদ।